শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। অন্যদিকে সরস্বতী পূজার দিন হওয়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অবস্থায় করণীয় ঠিক করতে নির্বাচন কমিশনের বৈঠক। সেসব খবরের সবশেষ অবস্থা জানাবো আপনাদের। সরাসরি যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে নির্বাচন কমিশনের খোঁজ খবর জানতে চাই। মাসুদুজ্জামান রবিন রয়েছেন সেখানে। রবিন যুক্ত হয়েছেন আমার সঙ্গে। রবিন, আজকের বৈঠকটি কি অন্যান্য সাধারণ বৈঠকের মতো নিয়মিত বৈঠক কিনা, এটি একটি বিষয়, এবং ভোটের তারিখ পরিবর্তনে সনাতন ধর্মাবলম্বীদের যে আপত্তি সেটি নিয়ে আলোচনা হচ্ছে কিনা, সেটি এজেন্ডায় আছে কিনা, এমন কোনো আভাস পেয়েছেন আপনি? ছুটির দিনে আসলে নির্বাচন কমিশন যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু কোনো নির্ধারিত বৈঠক নয়, এটি একটি অনির্ধারিত বৈঠক। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 কমিশনার এবং নির্বাচন সংশ্লিষ্ট যে সচিব আছে, নির্বাচন কমিশন সচিব এবং 2 রিটার্নিং কর্মকর্তা, 2 সিটি কমিশনার, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তারাও কিন্তু প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। তবে এখানে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ডের প্রতিনিধি কিন্তু উপস্থিত নেই। আপনি যেটা বলছিলেন যে নির্বাচন আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে, ঠিক একই দিনে কিন্তু সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং ছাত্র সমাজ সহ বিভিন্ন মহল এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারাও কিন্তু একটি স্মারকলিপি পেশ করেছেন নির্বাচন পেছানোর দাবিতে। সুতরাং সেই নির্বাচন পেছাবে কি পেছাবে না সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মূলত এটি হচ্ছে নির্বাচন কমিশনের আজকের অনির্ধারিত বৈঠকের মূল এজেন্ডা। তবে এখানে একটি বিষয় বলা দরকার যে নির্বাচন কমিশনের এই নির্বাচন পেছানো নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু আদালতে একটি রিট হয়েছে, যদিও রিটটি খারিজ করা হয়েছে। তবে আগামীকাল কিন্তু আপিল বিভাগে আরেকটি শুনানি আছে। তবে সেই শুনানির আগেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে আসলে নির্বাচনটি পেছানো যাবে কিনা। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু নির্বাচন কমিশন বলছেন যে অধিকাংশ নির্বাচনের বুথই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেক্ষেত্রে শিক্ষা পরীক্ষা কার্যক্রমের প্রস্তুতি এবং অন্যদিকে নির্বাচন, এই সব কিছু মিলে কি সিদ্ধান্ত হতে পারে সেই বিষয়টি আজকের এই বৈঠক শেষে জানা যাবে। বৈঠকটি যদিও 4টার সময় শুরু হওয়ার কথা ছিল, তবে বৈঠকটি 4:30 অনুষ্ঠিত হয়েছে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে এখন কিন্তু একটা নামাজের বিরতির পর আবারও বৈঠক শুরু হবে এবং তারপরে কিন্তু তারা আমাদেরকে জানাবেন যে আসলে নির্বাচনটি তারা পিছালেন কি পেছালেন না। নিশ্চয়ই রবিন, আপনি সতর্ক নজর রাখবেন। আমরা সবার আগে জানতে চাই আপনার কাছ থেকে খবরটি। এই পর্যায়ে আমাদের অন্যান্য সহকর্মীরা যুক্ত হবেন। মাহফুজ মিশু যুক্ত হয়েছেন আমার সঙ্গে। তিনি দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলিনুর তাপসের প্রচারণার খবর রাখছেন। মিশু, তাপসের বিকেলের প্রচারণার খবর জানতে চাই। আজ তিনি বলে যদি শহরের দক্ষিণ প্রান্তের যেই এলাকাগুলো রয়েছে সেখানে প্রচারণা চালিয়েছেন, সেখানকার নাগরিকদের প্রয়োজন এবং বাস্তবতা সবই আসলে অন্যান্য জায়গার চেয়ে আলাদা। তাদের কিভাবে আশ্বস্ত করার চেষ্টা করছেন তাপস? ফজলিনুর তাপস তার প্রচারণা কিন্তু সর্বাত্মকভাবে চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে এই এলাকায় যাত্রাবাড়ি, দনিয়া এবং এখন তিনি অবস্থান করছেন কাজলার পাড় এলাকায়, এবং সেখানে তিনি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাগরিবের নামাজে অংশ নিয়েছেন। নামাজ শেষ করে তিনি এক্ষুনি বের হবেন। একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, এইসব এলাকায় সংখ্যালঘু ভোটার, বিশেষ করে হিন্দু ভোটারদের উপস্থিতি রয়েছে, এবং যেমনটি ফজলিনুর তাপস আগের দিনও বলেছিলেন যে নির্বাচন কমিশন যে তারিখটি নির্ধারণ করেছে সেটি পুনর্বিবেচনা, সেটি করা না করা সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার নিঃসন্দেহে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে চান সব ভোটাররা যেন ভোট দিতে পারেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে হিন্দু ভোটারদের সংখ্যা কিন্তু ফজলিনুর তাপসের যে নির্বাচন এলাকা অর্থাৎ ঢাকা দক্ষিণ সেখানে অনেক। সুতরাং সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের যে একটি বৈঠক চলছে সেটি নিয়ে কিন্তু এলাকার ভোটার অনেকে আশান্বিত। আমরা একটু চেষ্টা করতে চাই ফজলিনুর তাপসের সঙ্গে কথা বলার, যদি তিনি নামাজ শেষ করে বের হয়ে আসেন এবং সেই বিষয়টি নিয়ে। পাশাপাশি যে বিষয়টি সমিতি আপনি উল্লেখ করছিলেন যে এই এলাকাটি নানা কারণে অবহেলিত এবং এই এলাকার অনেকগুলো ওয়ার্ড কিন্তু নতুন করে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, ফলে সেখানে ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা বলতে যা বোঝায় তার অনেক কিছু কিন্তু এলাকায় নাই। পাশাপাশি গেল মৌসুমে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটিতেও কিন্তু এই যাত্রাবাড়ি, দনিয়া, কাজলার পাড় এইসব এলাকার বহু মানুষ নানাভাবে ডেঙ্গু দুর্ভোগে পড়েছে। ফলে সেই পরিস্থিতি মোকাবেলায় তারা ফজলিনুর তাপসের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যারা, তাদের মাধ্যমে তার আবেদন জানাচ্ছেন। এবং স্থানীয় ভোটাররা একটি কথা স্পষ্ট করে বলছেন যে মেয়র যে দল থেকেই হোক না কেন বা যিনি মেয়র শেষ পর্যন্ত নির্বাচিত হন না কেন, তার কাছে তারা একটা স্বাস্থ্যসম্মত শহর চান। আমরা ফজলিনুর তাপস এখনো তার মাগরিবের নামাজ যে কাজেই ভিতরে রয়েছেন, ফলে আমরা তাকে পাচ্ছি না। আমরা তাকে পেলে প্রয়োজনে আবার আপনাদের সঙ্গে সংযুক্ত হব। ফিরছি স্টুডিওতে, সৌমিত্র আপনার কাছে। নিশ্চয়ই মিশু, যেহেতু একটি বৈঠকও চলমান এইদিকে নির্বাচন কমিশনে, সেটির কি সিদ্ধান্ত আছে সে ব্যাপারে তো প্রতিক্রিয়াও জানার ব্যাপার রয়েছে, এবং
সব মিলে তার বক্তব্য আমরা শুনতেছি। আবার আপনার কাছে যাব নিশ্চয়ই তেমন পরিস্থিতি তৈরি হলে। আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই শাকিল হাসানের কাছে, তিনি বিএনপির মেয়র প্রার্থী, ঢাকা উত্তর সিটিতে তাবিথ আওয়ালের প্রচারণার সঙ্গে রয়েছেন। শাকিল, তাবিথ বেশ কয়েকদিন ধরেই নানা রকম অভিযোগ তুলে আসছিলেন, আজ ভয় ভীতির কথা উনি উল্লেখ করেছেন। প্রচারণায় তিনি কি ধরনের অভিযোগ আপনাদেরকে জানাচ্ছেন, আর ভোটারদের কি বলছেন, আসলে কি বলে আশ্বস্ত করছেন বা আকৃষ্ট করার চেষ্টা করছেন? সৌমিত্র, একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে যে নির্বাচনের শুরুর আগ থেকেই বিএনপির দুজন প্রার্থী উত্তর এবং দক্ষিণের দুজনে কিন্তু ইভিএম নিয়ে তারা প্রথমে আপত্তি জানিয়েছিলেন এবং এখনও সেই আপত্তিটি তাদের বহাল আছে। পাশাপাশি নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর ঢাকা উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল তিনি কিন্তু প্রায় প্রতিদিনই অভিযোগ করছেন যে তার নেতাকর্মীদের হামলা করা হচ্ছে, তার নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং তার পক্ষের অর্থাৎ বিএনপির সমর্থিত বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এই অভিযোগ প্রায় প্রতিদিনই আমাদের কাছে আসছে এবং তিনি করছেন এবং তার যারা নির্বাচনী প্রচারণার সমন্বয় সেলের সঙ্গে আছেন তারাও কিন্তু করছেন। আজকে তাবিথ আওয়াল বিশেষ করে মগবাজার, মালিবাগ এলাকায় অর্থাৎ হাতিরঝিল এলাকায় নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন এবং এখন পর্যন্ত তিনি বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণার কাজ শেষ করেছেন। আমি এখন যে জায়গাটি আছে অর্থাৎ সেটি হচ্ছে মগবাজার রেলগেটের ঠিক সামনে, এখান দিয়ে তার মিছিলটি আসার কথা রয়েছে এবং তিনি এখান দিয়ে বের হয়ে মগবাজার দিলু রোড হয়ে বাংলা মোটরে তার নির্বাচনী প্রচারণা অর্থাৎ দিনের প্রচারণা শেষ করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সৌমিত্র। শাকিল, ধন্যবাদ আপনাকে। এবারে সহকর্মী নাজমুল হোসেন আমাদেরকে জানাবেন আওয়ামী লীগের উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের প্রচারণার খবর। নাজমুল যুক্ত হয়েছেন আমার সঙ্গে। নাজমুল, আতিকুল ইসলাম গণসংযোগে কি বলছেন এবং একই সঙ্গে এই যে ভোটের তারিখ নিয়ে একটি সম্ভাব্য বৈঠক যেটি এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে আভাস পাওয়া যাচ্ছে, সেটি নিশ্চিত নয় যদিও বা সমর্থিত সূত্র থেকে জানাও যায়নি, সে ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো ধরনের তার দিক থেকে কোনো ধরনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? এখন পর্যন্ত তিনি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেননি, তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। কিছুক্ষণ আগেও তার সঙ্গে কথা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আতিকুল ইসলাম যে নির্বাচনের তারিখ যেটাই নির্বাচন কমিশন ঘোষণা করবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যেভাবে নিয়ম অনুযায়ী নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন হবে। তো এখন এক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আজকে কিন্তু মিরপুর এখন স্টেডিয়ামের পাশে কিন্তু গণসংযোগ চালানো হচ্ছে। সেই গণসংযোগে যারা এসেছেন তারা স্থানীয় কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ মনোনীত এবং রয়েছেন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী, তারও যেমন সমর্থকরা রয়েছেন তারা যেমন এসেছেন এবং একই সঙ্গে এসেছেন যিনি মেয়র পদে নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, তার পক্ষে কিন্তু যারা আছেন নেতাকর্মীরা তারা কিন্তু নৌকার জন্যই কিন্তু ভোট চাইছেন। তো এখানে নির্বাচনের যে পথসভা সেই পথসভায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই অংশগ্রহণ করবেন আতিকুল ইসলাম। এর আগে বিকেলবেলা তিনি বনানী ডিএইচএসএ খেলার মাঠে তিনি ক্রিকেট খেলেছেন তরুণদের সঙ্গে এবং তাদের সঙ্গে তিনি নিজে ব্যাট হাতে নেমে পড়েছেন। সেক্ষেত্রে তিনি ব্যাটিং করেছেন এবং তরুণদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি যেটি বলেছিলেন যে এর আগে তরুণরা যাতে খেলার মাঠ পায় এবং এই ঢাকা শহরের তরুণরা যাতে বিষাদগ্রস্ত কিংবা মাদকাসক্ত না হয়, সেক্ষেত্রে তিনি নির্বাচিত হলে এই বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি তার মেয়র হিসেবে এই কাজটা করবেন, এমনটাই অঙ্গীকার তিনি করেছেন। তো আমরা আশা করছি এখানে যে সমাবেশটা সেখানে ইতিমধ্যেই আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা সমবেত হয়েছেন। তো সবাই মিলেই কিন্তু এই নৌকার পক্ষে তারা দলের মনোনীত প্রার্থীকে প্রচারণে এগিয়ে রাখতে তারা তাদের হয়ে কাজ করছেন এবং তারা তাদের মতো চেষ্টাও করছেন যথাসাধ্য। নাজমুল, ধন্যবাদ আপনাকে। হয়তো পরে আবার আপনার সঙ্গে কথা হবে। দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, তার প্রচারণায় রাব্বি সিদ্দিকী রয়েছেন। রাব্বি যুক্ত হয়েছেন আমার সঙ্গে ইতিমধ্যে। রাব্বি, ইশরাক হোসেন এখন কোথায় প্রচারণা চালাচ্ছেন এবং সব মিলিয়ে তার বক্তব্য কি? এই যে দিনভর প্রচারণা তিনি চালাচ্ছেন, ভোটারদের কি বলছেন? আসলে এখন তার
আনুষ্ঠানিক যে প্রচারণা গণসংযোগ সেটি শেষ করে তার যে গোপীবাগের যে বাসা আছে সেই বাসায় অবস্থান নিয়েছে। সকাল থেকেই তিনি মূলত আজকে বাংলাবাজার মোড় থেকে ইসলামপুর, বাবুবাজার সহ এই বংশাল এই এলাকাগুলোতে তিনি চষে বেরিয়েছেন, ভোটারদের কাছে ভোট চেয়েছেন এবং তিনি বলেছেন যে এই দক্ষিণ নগরকে তিনি আধুনিক নগরীতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশেষ করে যে এডিস মশা, নোংরা এবং ডাস্টবিনের যে অপ্রতুলতা, এই বিষয়গুলো তিনি গুরুত্ব দেবেন যদি তিনি মেয়র হতে পারেন। এছাড়া তার প্রত্যেকটি গণসংযোগী অসংখ্য নেতাকর্মী, অন্যান্য বিএনপির যে অন্যান্য সংগঠন, যুবদল সহ অন্যান্য সব সংগঠন নেতাকর্মীরা ছিলেন। ভোটাররাও অনেকেই দেখেছি যে বাসাবাড়ি থেকে ফুল ছিটিয়ে তাকে বরণ করেছেন বা তার এই আগমনে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সব মিলিয়ে জমজমাট ছিল নির্বাচনী প্রচারণা, তেমন কোনো অভিযোগ তিনি করেননি আজকে এবং তিনি বলছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে এবং এভাবেই যদি থাকে তাহলে 30 জানুয়ারির যে নির্বাচন সেটি অনেক শান্তিপূর্ণ হবে। ধন্যবাদ আপনাকে। ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। শিক্ষার্থীরা বলছেন, অসাম্প্রদায়িক চেতনাকে বিতর্কিত করতে সরকারের একটি পক্ষ কাজ করছে, যার ফলশ্রুতিতেই একগুঁয়েমি করছে নির্বাচন কমিশন। আজ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জাতীয় হিন্দু মহাজোট। বাংলাদেশের সকল ধর্মের সমমর্যাদা রয়েছে, সেখানে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান হয়ে নির্বাচন কমিশন এরকম একটি খামখেয়ালিপনা করা আসলে মোটেও কাম্য নয়। যে ইসি সচিব যিনি যে অযৌক্তিক বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা চাই যে ওনারও পদত্যাগ হোক। যে পর্যন্ত তারিখ পরিবর্তন করা হবে না সে পর্যন্ত আমাদের এই অনশন চলতেই থাকবে। মেডিকেল সেন্টার থেকে আমাদের 24 আওয়ার্স যে কোনো সমস্যা হলে আমরা এখানে আসি, সমস্যা নেই। অ্যাম্বুলেন্স সাপোর্ট, সব ধরনের সাপোর্ট আছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী রুবায়েত হাসান, তিনি সরাসরি যুক্ত হয়েছেন। রুবায়েত, ইতিমধ্যেই নিশ্চয়ই আন্দোলনকারীরা এবং অনশনরত যারা রয়েছেন তারা খবর পেয়েছেন যে নির্বাচন কমিশনে একটি বৈঠক চলছে এবং বৈঠকটি অনির্ধারিত, আজকে সাপ্তাহিক ছুটি, তার মধ্যে তারা বৈঠকে বসেছেন। এখানে যারা রয়েছেন তারা এই বৈঠকের খবর শুনে কোনো ধরনের প্রতিক্রিয়া আপনাদেরকে জানিয়েছেন কিনা? না, তারা আসলে আপনি যেমনটা বলছিলেন, যেহেতু ছুটির দিন এবং অনির্ধারিত বৈঠক, সেই খবরটি এখানে পৌঁছেছে। তবে তাদের প্রতিক্রিয়া একটাই, যে এই ভোটের দিনের তারিখটি পরিবর্তন তারা চান, না হলে এই যে ক্ষুব্ধ অবস্থান তাদের টানা তৃতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি, আমরণ অনশন কর্মসূচি এই সাধারণ শিক্ষার্থীরা চালিয়ে যাবেন। কথা বলবার চেষ্টা করেছি তাদের সঙ্গে। তারা বলছেন যে তাদের এই 32 থেকে 33 জনের যারা এই অনশন কর্মসূচি শুরু করেছিলেন তাদের সঙ্গে সবাই সংহতি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন। তারা বলছেন যে তাদের কয়েকজন, অর্থাৎ আমি কথা বলবার চেষ্টা করে যেটা জানতে পেরেছি 20 জনের মতো এখনই অসুস্থ হয়ে পড়েছেন। একজন চিকিৎসা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছেন সেখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন অনেকটাই বলা যায় যে কঠোর যে পদক্ষেপ দেখাচ্ছেন সেটি আসলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে বলেই তারা মনে করছেন। প্রতিবাদী গান হচ্ছে। যারা সাধারণ শিক্ষার্থী এসেছিলেন তারাও বলছেন যদি এটি অন্য কোনো ধর্মেরও, যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই ধর্মীয় দিবসেও যদি এমনটি হতো তাহলেও তারা আসলে প্রতিবাদে নামতেন। আসলে সবাই মিলে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সৌমিত্র, আরেকটি বিষয় আপনাকে একটু জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু যারা সাধারণ মানুষ যাচ্ছেন দিনের কাজ শেষ করে, তারাও কিন্তু সংহতি জানাচ্ছেন। এটিও একটি দেখবার বিষয়। ধন্যবাদ আপনাকে। পরাজয় নিশ্চিত জেনে বিএনপি ইভিএমকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন তার দল ইভিএম এর পক্ষে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ইসির। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে আওয়ামী লীগের বক্তব্য কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন পেছানো কিংবা আগানো নিয়ে দলের কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন যদি অনড় থাকে সেখানে আমাদের কিছু করার নেই। আমরা বলেছি পরিবর্তন হলে আমাদের কোনো আপত্তি নেই। ধর্মীয় যে আবেগ জড়িত, সংক্ষুব্ধ অনেকেই অনশন পর্যন্ত যাচ্ছেন। এই অবস্থায় তারা যদি মনে করেন তারিখ পরিবর্তনের কোনো সুযোগ আছে, সেখানে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই।
সিটি নির্বাচন কেন্দ্র করে ভোট সন্ত্রাসীরা স্বমহিমে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, এখন থেকে চূড়ান্ত ভোট ডাকাতির প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 84তম জন্মবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 30শে জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ নির্বাচন ইতিমধ্যে ভোট সন্ত্রাসী স্বমহিমায় আবির্ভূত হয়েছে। বর্তমান মধ্যরাতের সরকারের সাড্ডা পান্ডা ইত্যাদিরা চূড়ান্ত ভোট ডাকাতির এখন ড্রেস রিহার্সাল চলছে। বরগুনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছে বাবা জাহাঙ্গীর শিকদার। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আমতলীর গুলিশাখালীর গোছখালী গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয় 1.5 মাস বয়সী এই শিশুর লাশ। এরপরই বাবা জাহাঙ্গীর শিকদারকে আটক করা হয়। প্রতিবেশী ও স্বজনদের ভাষ্য, 2টি মেয়ের পর গেল 8 ডিসেম্বর আরও একটি কন্যার জন্ম হয় সীমা ও জাহাঙ্গীর শিকদার দম্পতির ঘরে। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন জাহাঙ্গীর। একটু বেজার হয়েছে যে আল্লাহ আমার 2টা মাইয়ে দিয়েছে, আবার আল্লাহ মাইয়ে দিলে একটু বেজার হয়েছে যে আল্লাহ আমার একটা পোলা দিতে পারতে নেই। আগে করছিলাম হয়নি, ফিরে পড়ছি, পর আবার 3 মাইয়ে গেছে। আমার কপাল খারাপ হয়ে গেল, মাথায় কাঁদতে। রংপুরে ব্যবসায়ী তোশারফ হোসেন অপহরণ মামলায় পুলিশ ট্রেনিং সেন্টারে কনস্টেবল রবিউল হোসেন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণ মামলায় গেল 2 দিনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতে তোলার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অপহৃতের স্বজনরা জানায়, ঢাকা থেকে গৃহ পরিচারিকার সন্ধানে রংপুর 11 জনই রংপুর যান তোশারফ হোসেন। আগেই যোগাযোগ করেন পূর্ব পরিচিত পুলিশ কনস্টেবল রবিউল হোসেনের সাথে, এরপরই নিখোঁজ হন তিনি। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 2য় পর্ব। সকাল থেকে ধর্মীয় বয়ান, জিকির ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন তাবলিগ জামাতের মুসল্লিরা। শীত উপেক্ষা করেই গত কয়েকদিন ধরে টঙ্গীর তুরাগ তীরে হাজির হন দেশি বিদেশি লাখো মুসল্লি। বিশ্ব তাবলিগের সবচেয়ে বড় জামায়াতের 55তম পর্ব আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দিনী বয়ান চলছে। সেখানে সহকর্মী শরীফুল ইসলাম খান রয়েছেন, তিনি যুক্ত হয়েছেন সরাসরি। শরীফ, কাল আখেরি মোনাজাত, এবং আখেরি মোনাজাত মানে যেই স্বাভাবিক দিনগুলো থাকে তার চেয়ে আরও বেশি মানুষ সমবেত হতে থাকেন এই ইজতেমা স্থলে, এবং সার্বিকভাবে বেশ কিছু আয়োজন, তাদের যে সার্বিক ব্যবস্থাপনা, সেগুলোরও কিছু বিষয় থাকে। কেমন দেখছেন পরিস্থিতি? সৌমিত্র, এখানকার সবশেষ তথ্য দিয়ে আমি আপনার সঙ্গে সংযুক্ত হতে চাই। কালকে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে 12টা থেকে, এবং তাদের যে সব কিছুক্ষণ আগে মুরব্বীদের যে পরামর্শ সভা, সেই পরামর্শ সভাতে সেই সিদ্ধান্ত হয়েছে যে 12টা থেকে আখেরি মোনাজাত পরিচালনা হবে। আর এর বাইরে এখন কিন্তু তারা হচ্ছে যে ইবাদত বন্দিগি করছেন, কেন্দ্রীয়ভাবে তাদের যে বয়ান, সে বয়ান চলছে, খিত্তাওয়ারি তালিম চলছে। অর্থাৎ এখান থেকে দিনের যে শিক্ষা নেওয়ার সামগ্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অব্যাহত রয়েছে। এর বাইরে কাল রাত পোহালে যেহেতু আমবয়ানের মধ্য দিয়ে আখেরি মোনাজাত শুরু হবে, অর্থাৎ কালকে আখেরি মোনাজাত, আমরা কিন্তু দেখেছি যে মহাসড়কে কিন্তু এখনও আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন। আরেকটা বিষয় যে প্রথম পর্বের তুলনায় মুসল্লিদের সংখ্যা একটু কম, শীতের মাত্রাও একটু কম, এবং বাতাসও কিন্তু নেই। ফলে মুসল্লিদের ভোগান্তি প্রথম পর্বের তুলনায় 2য় পর্ব অনেকটা কম। যদিও তারা ভোগান্তিকে খুব একটা আমলে নিচ্ছেন না, তারা বলছেন যে তারা দিনের কাজে আসছেন, দিনের শিক্ষা নিতে এসছেন। এখান থেকে তারা দিনের শিক্ষা নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবেন, এবং এখান থেকে তারা যে দিনের শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা নিয়েই কিন্তু তারা মুসল্লিদের ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে যাবেন এবং ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সফরকে সামনে রেখে 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক, বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা পেসার হাসান মাহমুদ, যাচ্ছেন না মুশফিকুর রহিম, আর দীর্ঘ বিরতির পর ফিরেছেন তামিম ইকবাল। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাকিরা হলেন সৌম্য সরকার, নাইম শেখ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, আমিনুর বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও আলামিন হোসেন। দলে ফিরেছেন রুবেল, মেহেদী হাসান শান্ত, আর গত জুলাইয়ের পর দলে তামিম ইকবাল। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের।
যেহেতু মুশফিক যাচ্ছে না, ওই জায়গায় ওকে রিপ্লেস করার চিন্তা ভাবনা ছিল। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য আমরা ব্যাক করতে গিয়েছি। আজকে সকালেও দল ঘোষণা করার আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ফিজিও আমাদেরকে যে একটা গাইডলাইন দিয়েছে এটাতে ওর ডিফিকাল্ট, ওর সাথে আমার কথা হয়েছে। সবাই যদি এখন ভালো টাচে যাচ্ছে যেহেতু, আর যদি পাকিস্তান টুরে সবাই এরকমভাবে সবাই যে মানে ধাঁচে আছে, মানে যেভাবে সবাই পারফর্ম করছে, এটাও যদি ন্যাশনাল টিমে যায় করে তাহলে আমার কাছে মনে হয় তা ভালো রেজাল্ট হবে আর কি। মুশফিকুর রহিম যে পাকিস্তান সফরে যাচ্ছেন না সেটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। চাচাতো বোনের বিয়ে উপলক্ষে ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন মুশফিক। তবে তিনি ছাড়া বাকি সব সিনিয়র ক্রিকেটার এই সফরে থাকবেন বলে নিশ্চয়তা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। ইতিমধ্যে ব্যাটিং কোচ নেইল ম্যাকেনজি, ফিল্ডিং কোচ রায়ান কুক সহ 5 কোচিং স্টাফ পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ার্স আর অ্যাভেলেবল। যে সমস্ত সিনিয়র প্লেয়ার যারা আছেন এবং আমাদের টিম ম্যানেজমেন্টে যারা আছেন, অধিকাংশ সদস্যই বাংলাদেশ দলের সাথে পাকিস্তান সফর করবেন। পারিবারিক কারণ, ফ্যামিলি রিজন, যেটা তো আমি বললামই যে তারা ভয় শঙ্কিত এবং এইভাবে হিসেবে আমি মেন্টালি আমি গিয়ে খেলতে পারি না। তো এটা ইজ সিম্পল অ্যাজ ইট ইজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন প্রতিদিনই বেশ জমজমাট। পাল্লা দিয়ে বাড়ছে বিক্রির পরিমাণ। এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য পেয়ে খুশি ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন হয় সকাল থেকে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। বিকেলের পর থেকে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে আরও মুখরিত। ঢাকার আশপাশের এলাকা থেকে অনেকেই ঘুরতে যান মেলায়, এতে খুশি বিক্রেতারা। গৃহস্থালী ও দেশীয় ইলেকট্রনিক্স সামগ্রীর প্রতি আগ্রহ বেশি। ক্রেতা আকর্ষণে কোম্পানিগুলোর পক্ষ থেকে দেয়া হচ্ছে ছাড়। যমুনা ইলেকট্রনিক্সের প্রতিটি পণ্যে ছাড় দেয়া হচ্ছে 10 থেকে 30% পর্যন্ত। হাতের ইশারায় কাজ করছে রোবট। গিয়ার বক্সে চোখ রেখে দর্শকরা উপভোগ করতে পারছেন তুষারের ওপর স্কেটিং। এসব অত্যাধুনিক প্রযুক্তিপণ্য আর সেবার পসরা নিয়ে বাংলাদেশ ডিজিটাল মেলায় হাজির হয়েছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সরাসরি উপভোগ করা যাচ্ছে 5G স্পিড ইন্টারনেট। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়িতে সাশ্রয়ে কী ধরনের প্রযুক্তি সেবা গ্রহণ করা যাবে তা খুঁজে নিতে মেলায় ভিড় জমিয়েছেন প্রযুক্তি প্রেমীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন 6 নির্দেশনা পুঁজিবাজারকে চাঙ্গা করবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বলছেন বাজারে সুশাসন নিশ্চিত হলে বিদেশি বিনিয়োগ টানা কঠিন হবে না। তবে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন না হলে বাজার আবারও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরা এখন আর আশ্বাস না, বিএসইসিকে তৎপর দেখতে চান। 11 বছর খায়রুল সাহেব রয়েছেন, উনি দ্বিতীয় মেয়াদে আছেন। আমরা এক কথা এক দাবি, আমরা ওনার পদত্যাগ চাই। ঋণ নিচ্ছে সারা ওই মানে শেয়ারে বিনিয়োগ করেছে কিনা, আমি ঋণ নিলাম এই কথা বলে বিনিয়োগ করলাম আরেকখানে। এনফোর্সমেন্ট অফ রুলস এবং কর্পোরেট গভর্নেন্স রেগুলেশনস, সেখানে ব্যাপক পরিবর্তন আনা এখন ফরজ হয়ে গেছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তারা গত 10 বছরে এখানে তেমন কোনো গুণগত মানের স্বাক্ষর রাখতে পারেনি। ভিন্নমত প্রকাশ করলেই সরকারের রোষানলে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডক্টর তালুকদার মনিরুজ্জামান মিয়ার স্মরণ সভায় বিএনপি মহাসচিব এই কথা বলেন। ফখরুল বলেন, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সত্য প্রকাশ করেন বলেই তাকে কারাগারে অবরুদ্ধ করার চেষ্টা করছে সরকার। ভিন্ন মত পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায়, এখন তাকেই সেইভাবে আপনার নিশ্চিহ্ন করা, নির্মূল করা অথবা তাকে স্তব্ধ করে দেওয়ার কাজ চলছে। এর মধ্যেই তো উঠে দাঁড়াতে হবে, এর মধ্যেই তো কথা বলতে হবে। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে সিলেটে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ড চায় না সরকার। দেশে এমন ঘটনা হাতে গোনা কয়েকটি বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। বহু লোক আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, বিচার বহির্ভূত আপনার কিলিং হয়। এটা নিয়ে প্রায় বিভিন্ন বড় বড় লোকেরা কথাবার্তা বলে। এটাকে স্বচ্ছ, সুন্দর, শক্তিশালী করা প্রয়োজন। সেই কারণেই আমরা বাংলাদেশ সরকার 2009 সালে তথ্য অধিকার আইনটা পাশ করেছেন। বগুড়া 1 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও স্পিকার। সকাল 8:15টার দিকে আব্দুল মান্নান লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। তিনি রাজধানীর ল্যাবিড হাসপাতালের ICUতে ছিলেন।
সোমবার সকাল 10টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তাঁকে গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে দাফন করা হবে। পেঁয়াজের পর এবার আগুন লেগেছে মশলার বাজারে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে সব ধরনের মশলা ও তেলের দাম চড়া। মজুদ পর্যাপ্ত, তবুও অকারণে বাড়ছে দাম। মূল্য বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রচুর মালের সরবরাহ আছে, যার জন্য এটা এই বাজারটা কমতির দিকে। প্রায় আপনার এক সপ্তাহে প্রায় 400 থেকে 450 টাকা ভোজ্য তেলের বাজার কমে গেছে। দেশি মশুরি মনে করেন এটাও বাড়ছে, মনে করেন 110 টাকাটা 116-17 টাকা। এলাচির বাজারটা অস্বাভাবিক বেড়েছে, যেটি 4000 টাকা কেজিতে ছিল গত এক সপ্তাহের ব্যবধানে, সেটি এখন কমে এখন 3500 টাকা বেড়ে গেছে। আপনার 5 লিটার রূপচাঁদা বিক্রি করতেছি 520 টাকা। মশুরের ডাল আগে বেচতাম 50 টাকা, এখন 70 টাকা 75 টাকা এভাবে চলতেছে। আগে যখন 2400 টাকা ছিল তখন আমরা 100 গ্রাম কিনছি, এখন 10 গ্রামের উপর কেউ কিনে না, কাস্টমারও নাই। দাম বাড়তে কি করব, কোনো রকম চলতে হচ্ছে, তো একসাথে তো কিনা সম্ভব হওয়া যায়। নীতি নির্ধারকরা বলে বাজার সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট কি মানুষ না? ওদের কি আইনের আওতায় আনা যায় না? অপচয় না করে সঞ্চয় করো, সমাজ ও দেশকে সমৃদ্ধ করো প্রতিপাদ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় সঞ্চয় সপ্তাহ 2020। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বের হয় দিবসের বর্ণাঢ্য র্যালি। এতে প্রশাসনের কর্মকর্তা সহ অংশ নেন নানা শ্রেণীর মানুষ। একই প্রতিপাদ্যে বাগেরহাটেও পালিত হচ্ছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। সকালে জেলা সঞ্চয় ব্যুরোর উদ্যোগে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় সঞ্চয় সপ্তাহ 2020 উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। সকালে জেলা প্রশাসন ও সঞ্চয় অফিসের যৌথ উদ্যোগে র্যালি বের হয়। পরে সঞ্চয় অফিসের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। খুচরা বিপণন পেশাদারদের মাঝে দক্ষতা বৃদ্ধি ও উৎকর্ষ সাধনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল রিটেইল কংগ্রেস 2020। সকালে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বপ্নের পরিবেশনায় ও লেটর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে 3 শতাধিক প্রফেশনাল এই কংগ্রেস অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিতে দেশীয় ও আন্তর্জাতিক রিটেল বিশেষজ্ঞরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিআই লজিস্টিকের হেড অব হিউম্যান রিসোর্স শাহ মোহাম্মদ রিজভী রনি। চট্টগ্রামের আউজান উপজেলা নওয়াজিশপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন উদ্বোধন করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, বর্তমান সরকার প্রতিটি গ্রামে শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। এই ভবনটি তার প্রমাণ। পরে স্থানীয় বিদ্যালয় মাঠে মিলন মেলা ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। নাটোরের লালপুরে একটি বাড়িতে তৈরি হয়েছে 20টি মৌমাছির চাক। এরই মধ্যে বাড়ির নাম ছড়িয়েছে মৌমাছির বাড়ি হিসেবে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই কয়েক বছর ধরে বাড়িটিতে ভিড় করছে মৌমাছির দল। প্রতিদিন এসব চাক দেখতে আসছেন অনেকে। বাড়ির লোকজন জানান, তাদের সাথে একরকম সহাবস্থান হয়ে গেছে মৌমাছির। কখনো কাউকে আক্রমণ করেছে এমনটা হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মার্কিন বিরোধী হুঁশিয়ারির পর আবারও উত্তাপ ছড়িয়েছে ওয়াশিংটন তেহরান সম্পর্কে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি হয়ে উঠলে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে ইরান। তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। আগুন আর অ্যাসিডে পোড়ানো 2 নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় চলছে ভারতে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয় তাদের। এর আগে মেয়েকে যৌন হয়রানির বিচার চাওয়া এক মাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 3টি ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশে। নারীর ওপর সহিংসতা বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ভারতে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2017 সালে দৈনিক গড়ে 82টি ধর্ষণের মামলায় এজাহারভুক্ত হয়। এদিকে ভারতে নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে 4 আসামির ফাঁসির সাজা কার্যকরের তারিখ আবারও পেছানোয় ক্ষুব্ধ স্বজনরা। বারবার ফাঁসি পেছানো নিয়ে পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত কেন্দ্র ও দিল্লির ক্ষমতাসীনরা। বিজেপির দাবি, আম আদমি পার্টির কারণেই কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ডের রায়। নির্ভয়ার মায়ের অভিযোগ, মৃত্যুর পরও নোংরা রাজনীতির শিকার তার মেয়ে। দণ্ডপ্রাপ্তদের রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালতে খারিজের 1.5 বছরেও তা কার্যকর হয়নি। ধর্ষণ হত্যার সব প্রমাণ থাকলেও অপরাধের সময় 18 বছরের কম বলে যে ছাড়া পেল তাকে 10,000 রুপি দিয়েছে দিল্লি সরকার। নির্ভয়া ইস্যুতে দিল্লি সরকারের করণীয় সব ঠিক সময়ে শেষ করেছি। প্রাণ ভিক্ষার আবেদন পেয়ে সেদিনই রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি, তাই ফাঁসি পেছানোতে আমাদের দায় নেই। বিজেপি বলছে দিল্লি সরকারের কারণে সাজা কার্যকর পেছাচ্ছে। এএপি বলছে পুলিশের নিয়ন্ত্রণ পেলে 2 দিনে মৃত্যুদণ্ড কার্যকর করে দেখাবে। নিজেদের স্বার্থে আমার মেয়ে হত্যার বিচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা।
এবার জার্মানির মধ্যস্থতে আলোচনায় বসতে যাচ্ছে লিবিয়া জাতিসংঘ সমর্থিত সরকার ও হাফতার বাহিনী। রোববার বার্লিনে অনুষ্ঠিত হবে সমঝোতা বৈঠক। তবে বিশ্লেষকরা মনে করছেন তুরস্কের কারণে মস্কোর মতো জার্মানিতেও সফল হবে না এই শান্তি আলোচনা। রয়েছে অস্ত্রবিরতি কার্যকর না হওয়ার শঙ্কা। না ফেরার দেশে চলে গেছেন যুক্তরাজ্যের প্রখ্যাত বর্ষিয়ান অভিনেতা ডেরেক ফাল্টস। তিনি বিবিসির ইয়েস্টমিনস্টার স্যাটায়ার শোতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব বার্নার্ড উলির ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। 17 জানুয়ারি সকালে যুক্তরাজ্যের বাথ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 82 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দেশে মুক্তির অনুমতি পায়নি মোস্তফা সরোয়ার ফারুকের বহুল প্রতীক্ষিত সিনেমা শনিবার বিকেল। তবে আন্তর্জাতিকভাবে সিনেমাটির প্রদর্শনী থেমে নেই। সিনেমাটি এবার দেখানো হবে ফ্রান্সের ভেসল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ফিচার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে শনিবার বিকেল। এই বিভাগে লড়াই করবে বিভিন্ন দেশের 9টি সিনেমা। 26তম ভেসল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে 11 ফেব্রুয়ারি, চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। সিনেমা প্রেমীদের কাছে খুব পরিচিত একটি নাম 20th সেঞ্চুরি ফক্স। হলিউডের শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানটি কয়েক বছর আগে অধিগ্রহণ করে ডিজনি। তবে ডিজনির সাম্প্রতিক একটি সিদ্ধান্তের কারণে দর্শকরা আর দেখতে পারবেন না এই নামটি, কারণ এই নামটি বদলে দিচ্ছে ডিজনি। মুভি স্টুডিওটির নতুন নাম হতে পারে 20th সেঞ্চুরি স্টুডিও, তবে অপরিবর্তিত থাকছে লোগো। ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির দ্বিতীয় পুনর্মিলনীতে যোগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ মিরপুর সেনানিবাসে এনডিসি প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, মুজিব বর্ষ পালনের প্রাক্কালে এনডিসির এই পুনর্মিলনী জাতির জনকের জন্মশতবার্ষিকীকে আরও উৎসবমুখর করেছে। নেতৃত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি অনন্য জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এনডিসির ক্রমবর্ধমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঝে পেশাদারিত্ব ও জ্ঞানের বিকাশে এনডিসির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। যশোরে বধূবেশে শ্বশুরবাড়ি যাওয়া হলো না ডাক্তার পিয়াসার। গতরাতে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে বের হন পরিবারের 7 সদস্য। স্থানীয় বিমান অফিস মোড়ে তাদের বহনকারী প্রাইভেট কার বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে নববধূ পিয়াসা, তার বোন ইয়াসা এবং তাদের খালাতো ভাইয়ের স্ত্রী তিথি ঘটনাস্থলে নিহত হন। আহত হন বর জ্যোতি সহ 3 জন। স্পিডে আপনার পুলিশ লাইনের অমনিতে আসতেছিল, আস্তে আস্তে আপনার ওই ব্রেক ফেল হয়ে ওরা অ্যাক্সিডেন্টটা করে। বাচ্চা সহ 7 জন ছিল, নিহত 3 জন, আর আহত যারা আছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা এখন সুস্থ আছে। গোপালগঞ্জ সদরের ভেন্নাবাড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন 10 জন। পুলিশ জানায়, সকালে টেকেরহাট থেকে গোপালগঞ্জ গ্রামে সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে এতে ঘটনাস্থলেই মারা যায় বাসের 2 নারী যাত্রী। এদিকে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রাজধানী কারওয়ান বাজারে চলন্ত বাস থেকে শরীফুল ইসলাম নামের এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এতে বাসের চাপায় ওই যুবকের পায়ের গোড়ালি ভেঙে গেছে। আহতের ভাই জানান, শ্যামলী থেকে কারওয়ান বাজার যাওয়ার পথে 8 নম্বর বাসের কন্ডাক্টরের সঙ্গে নির্দিষ্ট স্থানে নামা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই মধ্যে বাস চালক ও কন্ডাক্টরকে আটক করেছে পুলিশ। আমার এখানে নামাই দাও, ওর না নামায় গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। পরে বলে, ভাই আমার নামাই দাও। পরে হেল্পারে যে ওর ধাক্কা মেরে ফেলাই দেওয়ার পরে ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পায়ের পাশ দিয়ে চাকা গেছে, চাকায় পিষ্টে গেছে কিছু, আর আছে হাড্ডি ভেঙে গেছে। তাকে আমরা চিকিৎসা দিয়েছি, পায়ে এক্সরে করাইছি, 2টা এক্সরে করাচ্ছি। এক্সরে করানোর পরে দেখলাম পায়ে মচকাইছে। পরে সে ব্যান্ডেজ করা হয়েছে। ব্যান্ডেজ করে তাকে ভর্তি রাখে নাই, তাকে তার বাইরে আসার পরে তাকে বাড়িতে হ্যান্ডওভার করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। আব্দুল্লাহ হেল কাফি নামের ওই কর্মকর্তা ঢাকা মহানগর পশ্চিম বিভাগে কর্মরত। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার সহজীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী, পুলিশের আইজি সহ পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছেন তারা। আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে আটকা ওরে ধাক্কা মেরে ফলা দেয়, ফালা দিয়ে ওর পায়ের উপরে হুন্ডা উঠা দেয়। বড় কোনো একটা মামলা দিয়ে ফাঁসা আমাদেরকে ভিতরে ধরা দিব এবং আমার 2 ভাই বালুতে বানায় দেব। কেন মনে হচ্ছে এটা বলতেছে এটা লোকের মাধ্যমে বলাইতেছে।
কুমিল্লায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা শরীফ উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে পল্লী বিদ্যুৎ সমিতির চান্দিনা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আগামী 72 ঘন্টার মধ্যে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। রাজশাহী নগরীতে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নগরীর মতিহার থানা এলাকার চর সাতবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় 4 বছরের শিশু ফাহিম ও ফারহান। পরে পানিতে ভেসে উঠলে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সকালে জেলা পরিষদের রেস্ট হাউসে সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন। বলেন, বৃষকেতু চাকমা জেলার উন্নয়নে নানা পদক্ষেপ নেয় একটি চক্র তাকে নানাভাবে হয়রানি করছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুর রহিম নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মাঝদাইর গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তৈরি পোশাক শিল্প এগিয়ে নিতে হলে গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পকে গুরুত্ব দিতে খাতে নীতিগত সহায়তা পেতে উদ্যোগ নেবে এফবিসিসিআই। বিকেলে 4 দিনব্যাপী গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প পণ্যের সমাপনী ও রপ্তানি ট্রফি বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। রপ্তানিকারক শীর্ষ প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি দেওয়া হয়। ঝালকাঠির রাজাপুরে গেল মাসে শুরু হয় কালভার্ট নির্মাণ কাজ। এরপরে উঠতে থাকে কার্যাদেশ ভঙ্গের অভিযোগ। স্থানীয়রা বলছেন, নির্মাণ কাজে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি ঠিকাদারের লোকজন। রাতের আধারে ঢালাই দেয়া, নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়মের কারণে সম্প্রতি কাজে বাধাও দেয় এলাকাবাসী। অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন ইউএনও। চাষিদের উৎপাদিত ফসলের দাম নিশ্চিত করতে দেশ জুড়েই সরকারিভাবে ধান সংগ্রহ করে সরকার। এবার এই কর্মসূচির আওতায় এলো খাগড়াছড়ির চাষিরাও। তবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উৎপাদনের মাত্র 2.5%। অর্থাৎ যেখানে জেলায় ধান হয়েছে 1,22,000 মেট্রিক টন, সেখানে সংগ্রহ করা হবে মাত্র 3,000 মেট্রিক টনের মতো। এতে বেশ হতাশ চাষিরা। 70-এর জলোচ্ছ্বাসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পর বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তোলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী। মনপুরা সহ ভোলার বিভিন্ন উপজেলায় লক্ষাধিক একর ম্যানগ্রোভ বন আকৃষ্ট করে পর্যটকদের। ভোলার উপকূলীয় এই সবুজ বেষ্টনী এখন হুমকির মুখে, কারণ অবৈধ ইট ভাটা। স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে বনের গাছ কেটে ব্যবহার হচ্ছে ভাটায়, দূষিত হচ্ছে পরিবেশ। অনুষ্ঠিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের পাশাপাশি প্রতিযোগিতা প্যারেড, র্যালি, নৃত্য সহ যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার মোহাম্মদ আতিকুজ্জামান দীপক। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা। নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশে জারি রয়েছে জরুরি অবস্থা। দেশে আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত। 2 ফুট পর্যন্ত বরফের আস্তরে ঢাকা পড়ে রাস্তাঘাট, বিদ্যুৎহীন 2 রাজ্যের হাজারো বাড়িঘর। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে অনিশ্চিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। বা পায়ে ব্যথা আর ব্লাড সার্কুলেশনের সমস্যায় দ্বিতীয় দিনে অনুশীলন করেননি জাতীয় দলের অধিনায়ক। জেমিডিয়ে 85% ফিট বললেও কাল সকালে ফিটনেস টেস্টে উতরাতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নাম হবে জামালের। ডু অর ডাই ম্যাচে কাল বিকেল 5টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। লিগে নিয়মিত পয়েন্ট হারিয়ে টেবিলের 10ম স্থানে এখন গানাররা। এমনকি শেফিল্ড ইউনাইটেডের সাথে প্রথম লেগের দেখা 1-0 গোলে হেরেছিল আর্সেনাল। এই ম্যাচ দিয়ে নিজেদের মধ্যে 100তম ম্যাচে মাঠে নামবে 2 দল, যেখানে 41 জয় আর্সেনালের আর 35 জয় শেফিল্ড ইউনাইটেডের। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। ইতিহাদে একই সময় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটিজেনরা গেল মৌসুমে নিজেদের মাঠে হেরেছিল এই দলের কাছে। তবে মুখোমুখি খেলা 46 ম্যাচের মধ্যে 25 জয় ম্যান সিটির আর 11 জয় ক্রিস্টাল প্যালেসের। এই ম্যাচে জয় পেলে লিভারপুলের সাথে ব্যবধান কমলো। টেবিলের জায়গা পরিবর্তন হবার সুযোগ নেই ম্যানচেস্টার সিটির, তবে পয়েন্ট হারালে নেমে যাবার সংখ্যাও রয়েছে তাদের। এদিকে রাত 11:30টায় সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের আতিথ্য নেবে চেলসি। 22 ম্যাচ শেষে 39 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা। বিপরীতে সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 13 নম্বরে নিউক্যাসল। মুখোমুখি 141 দেখায় 60 জয় ব্লুজের, 46 জয় পেয়েছে নিউক্যাসল। 2017-18 মৌসুমে সবশেষ চেলসির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল নিউক্যাসল। তাই এই ম্যাচের আগে বাড়তি সতর্কতা নিয়ে মাঠে নামতে চান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
এদিকে স্প্যানিশ লিগ আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেভিয়া সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। লা লিগে বার্সেলোনার সাথে সমান তালি পাল্লা দিয়ে লড়ছে গ্যালাক্টিকোরা। ঠিক মাঝামাঝিতে লিগের ম্যাচ থাকা অবস্থায় এখন পর্যন্ত কেবল গোল করে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। বিপরীতে সমান 19 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সেভিয়া। চলতি মৌসুমের প্রথম লেগের দেখা নিজেদের মাঠে অবশ্য 1-0 গোলে হেরেছিল সেভিয়া। এই ম্যাচে পয়েন্ট খোয়ালে আবার বার্সার থেকে পিছিয়ে পড়তে পারে রিয়াল মাদ্রিদ। সিরিয়ার ইদলিবে ফের শুরু হয়েছে বিমান হামলা, চালানো হচ্ছে অভিযান। গেল 3 দিনে প্রাণ গেছে 30 জন বেসামরিক নাগরিকের। বাশার আল আসাদ সরকারের অভিযোগ, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে জঙ্গি গোষ্ঠী আল কায়দার সম্পৃক্ততা পাওয়া গেছে। এর জেরেই চালানো হচ্ছে অভিযান। বেসামরিক এলাকায় টানা বিমান হামলা চালানোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। চীনে ছড়িয়ে পড়া রহস্যজনক ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে। লন্ডন ভিত্তিক একটি গবেষণা সংস্থার দাবি, আক্রান্তের সংখ্যা 1700 ছাড়িয়েছে। নতুন এই ভাইরাসে চীনের উহান সিটিতে 2 জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশের উহানেই প্রথম ধরা পড়ে ভাইরাসটি। নিউমোনিয়া সদৃশ ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও হংকংয়ে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। আগামী শুক্রবার চীনা নববর্ষের দিন অনুষ্ঠিত হবে বসন্ত উৎসবের জাঁকজমক আয়োজন। চলছে নানা প্রস্তুতি। উৎসব উপলক্ষে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে চায়না মিডিয়া। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।